আপনারা বাপ বেটা মিলে আমায় এভাবে জোর করে তুলে এনেছেন, লজ্জা করে না আপনাদের? চোখে মুখে ক্রোধ আর রাগের আগুন নিয়ে কথাটা বলল জিদনি। ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে রুহুল সাহেব বলল, মুখ সামলে কথা বলো জিদনি। আপনাদের মানুষের সাথে আর কিভাবে কথা বলবো? আপনাদের মতো জঘন্য মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। এ পর্যায়ে চুপ করে থাকতে পারল না তুর্য। জিদনিকে উদ্দেশ্য করে রাহুল সাহেবকে বলল, আব্বা অরে কিন্তু চুপ থাকতে কন, অয় বেশি কথা কয়। রাহুল সাহেব ঠান্ডাক্তার গলায় বলল, আহ বাজান, সব সময় মাথা গরম করলে কি চলে? মেয়েটা বিয়ের সাজ সাজতেন, পার্লারে আসলো, সেখান থেকে আমরা তুলে নিয়ে আসলাম। রাগে তো দুই একটা কথা বলতেই পারে। জিদনি বিনয়ের সুরে বলল, প্লিজ আঙ্কেল, আমায় যেতে দিন। আজকে যদি বরপক্ষ এসে ফিরে যায় আমার আব্বার মানসম্মান শেষ হয়ে যাবে। তুর্য বলল, মানসম্মান তোর আব্বার একলা আছে, আমাগো নাই, তাই না? তোর আব্বার কাছে আমার আব্বা ২৭ বার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। প্রত্যেকবারই তোর আব্বা আমার আব্বাকে অপমান করছে। মানছি আমি গুন্ডাক্তার, মারামারি করি, সিগারেট খাই, যা ইচ্ছা তাই করি, কিন্তু আমি তো তোকে মন থেকে ভালোবাসি। বুঝো, হওয়ার পর থেকে তোরে ভালোবাসি। তুই যদি একবার আমার হাতটা ধরতি, আমার ভালো হইয়া যাইতাম। তা না কইরা তুই আর তোর ফ্যামিলি আমাগো শুধু ঘৃণ্যই করেই যাস। রাহুল সাহেব বললেন, তুর্য, এখন এসব কথা রাখো। কাজী সাহেবের কাছে ফোন দে, ওই ব্যাটা এখনো আসছে না কেন? দুই চোখ দিয়ে আষাঢ়ের ধারায় জলস্রোত প্রবাহিত হচ্ছে জিদনির। আর কতক্ষণ পর বরপক্ষ আসবে? হয়তো বাবা মা এখন খুঁজতে শুরু করে দিয়েছে। বরপক্ষ এসে যদি কনে না পায়, বাবার মানসম্মান থাকবে না, সমাজে মুখ দেখাতে পারবে না। জিদনির কান্না দেখে রাহুল সাহেব বলল, জিদনি মা, কাইন্দ না। তোমার আব্বারে আমি কালকেও বলছি, মেয়েটার বিয়ে অন্য জায়গায় দিয়েন না। আমার পোলায় অনেক ভালোবাসে আপনার মাইয়ারে। আপনার মাইয়ার অন্য কোথায়ও বিয়ে হয়ে গেলে আমার পোলা ডাক্তার বাঁচব না। কিন্তু তোমার আব্বা আমার কথার দামই দিল না। জিদনি চোখ মুছে এবার বলল, আপনারা আমায় ভালোয় ভালোয় যেতে দেন, নয়তো কিন্তু আমি পুলিশে দিব আপনাদের। রাহুল সাহেব বলল, জিদনি, তুমি ভুলে যাচ্ছ আমি এই এলাকার চেয়ারম্যান। পুলিশ আমায় কি করবে বলো? আমরা যে তোমায় তুলে এনেছি এর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটাই আমার দুর্ভাগ্য যে আপনার মতো মানুষ চেয়ারম্যান। তুর্য চেঁচিয়ে বলল, জিদনি, মুখ সামলে কথা বল কিন্তু। রাহুল সাহেব বলল, তুর্য, ওকে বলতে দে। কিছুক্ষণ পর রাহুল সাহেব আবার বলল, তুর্য, কাজী সাহেব এখনো আসছে না কেন? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আর ৫ মিনিট পর আসবে। তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, তোর আব্বার সাথে চ্যালেঞ্জ করছিলাম না, তোকে বিয়ে করবই। এবার তো দেখলি আমরা কি পারি। অমানুষরা সবই পারে। বেশি চটাং চটাং কথা বলতে শিখছস না? জিদনি রাহুল সাহেবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, অনেক হয়েছে, এবার আমায় যেতে দিন। আপনাদের কি সামান্য বিবেক বিবেচনা নেই? একটা মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন এভাবে। বিয়ে ভেঙে দিল মকই? তোমায় আমার ছেলের সাথে বিয়ে দিতেই তো এখানে আনলাম। আর তোমার বাবা যে ছেলের সাথে তোমার বিয়ের আয়োজন করেছে, তাদের থেকে আমাদের টাকা পয়সা, আভিজাত তো কোনো দিক থেকে কম নেই, বরঞ্চ বেশি। শুধু টাকা পয়সা থাকলেই হয় না আঙ্কেল। তুর্য বলল, তো আর কি থাকা লাগে? চুপ করে বসে আছে জিদনি, কি করবে বুঝতে পারছে না।
কাজী সাহেব মাত্র আসলেন। রাহুল সাহেব উঠে হ্যান্ডশেক করে বললেন, আসতে এত লেট করলেন যে? একটু কাজ ছিল চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করুন। জিদনি এবার চেয়ার থেকে উঠে দাঁড়াল। বলল, আপনি এ বিয়ে পড়াবেন না। উনারা আমায় জোর করে ধরে এনেছে। তুর্য বলল, আপনি ওর কথা শুনেন না তো, তাড়াতাড়ি বিয়ে পড়ান। চেয়ারম্যানের কথা অগ্রাহ্য করার ক্ষমতা কাজী সাহেবের নেই। জিদনি চেঁচিয়ে বলল, মরে গেলেও কবুল বলবো না। রাহুল সাহেব শান্ত কণ্ঠে বলল, জিদনি, পাগলামি করো না। তুমি যদি উল্টাপাল্টা কিছু বলো তোমার মা বাবার অবস্থা খারাপ হবে। নিরুপায় হয়ে বসে রইল জিদনি। রাহুল সাহেবকে জিদনি ছোটবেলা থেকে চিনে। লোকটা সব করতে পারে। বর পক্ষ অনেক আগে এসে পড়েছে। জিদনিকে পাগলের মতো খুঁজছে সবাই। পার্লার থেকে সেজে বের হওয়ার সময় তুলে নিয়ে যায় জিদনিকে। কোথায় নিয়েছে বা কে নিয়েছে তা কেউ বলতে পারে না। জিদনির বাবার ধারণা তুর্য ছাড়া এ কাজ কে করবে। কিন্তু তুর্যের বাবা তো বলল তুর্য দেশের বাইরে চলে গেছে। কিছুই ভাবতে পারছে না উনি। মেয়ের বিয়ের সময় এমন ঘটনা, মানসম্মান এবার আর থাকল না। বর পক্ষকে কি বলবে? নাকি জিদনিকে কেউ কিডন্যাপ করেছে? জিদনির সাথে 17 ভরি গহনা ছিল। নাকি সন্ত্রাসীরা নিয়ে গেছে জিদনিকে? কিছুই ভাবতে পারছে না। রোমান্টিক, সিনেমাটিক গল্প। বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকেন। বিবাহিত ব্যাচেলর। ইসরাত জাহান তানজিলা। পর্ব 2। কাজী সাহেব রাহুল সাহেবের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, এ মেয়ে তো কবুল বলছে না। রাহুল সাহেব একটু নড়চড়ে বসে বলল, কাজী সাহেব, আপনি তো জানেন আমাদের বংশে একটা ঐতিহ্যবাহী প্রথা আছে। আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আমার 14 পুরুষ এভাবে মেয়ে তুলে এনে জোর করে বিয়ে করেছে। এই যে দেখেন, তুর্যের আম্মু কেউ আমি কলেজ থেকে তুলে নিয়ে এসে বিয়ে করি। পূর্বপুরুষের কাছে শোনা, সবাই নাকি কবুল বলতে চায়নি। কবুল বলাতে আধা ঘন্টা সময় লেগেছে, কিন্তু এই মেয়ে অলরেডি 35 মিনিট পার করে ফেলছে। কাজী সাহেব গভীর মনোযোগ দিয়ে রাহুল সাহেবের কথা শুনছে। লোকটা কত সাবলীলভাবে কথাগুলো বলছে। এভাবে কবুল বলানোর জন্য বসে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছে তুর্য। রাহুল সাহেবকে উদ্দেশ্য করে বলল, আব্বা, ও এত সহজে কবুল বলবে না। যা করার তাই করতে হবে। রাহুল সাহেব জিদনির দিকে আর চোখে তাকিয়ে তুর্যকে বলল, আর একটু অপেক্ষা করো না বাপ। এত তাড়াহুড়া করলে চলে? ছোটবেলা থেকেই তো আমরা দেখে আসছি জিদনি খুব জেদি, একঘেয়েই। আর 5 মিনিটের মধ্যে যদি ও কবুল না বলে তারপর যা হবার হবে। চমকে জিদনি বলে, কি করবেন কি আপনারা? মেরে ফেলবেন আমায়? আচ্ছা, মারুন। রাহুল সাহেব বলল, তুমি আমার বাড়ির হবু পুত্রবধূ, তোমায় মারব এটা কি হয় বলো? যা করার তাই করব। চারদিকে লোক পাঠিয়ে জিদনিকে খুঁজছে ওর বাবা মা। বর পক্ষকে অনেক অনুরোধ করে বসিয়ে রেখেছে। পাড়া প্রতিবেশী এক একজন এক এক রকম কথা বলছে। জিদনির মা কাঁদতে কাঁদতে জিদনির বাবা উদ্দেশ্য বলল, তুমি একবার চেয়ারম্যান বাড়ি খোঁজ নিয়ে দেখো। আমার তো মনে হচ্ছে উনারা জিদনিকে তুলে নিয়ে গেছে। নিয়ে গেলেও কি ওরা জিদনিকে বাসায় রেখেছে? আর আমার মনে হয় অন্য কেউ। তুর্য তো কয়েকদিন আগে দেশের বাইরে গেল। কান্নায় ভেঙে পড়ছে জিদনির মা। জিদনির বাবা চশমার ফাঁক দিয়ে চোখ মুছে বলল,
কেঁদো না তুমি। টেনশন করো না, হার্টের প্রবলেমটা বাড়বে তাহলে। আমার একটাই মেয়ে, আমি কি করব? আমার মেয়েটা পাচ্ছি না। কার এমন শত্রুতা আমাদের সাথে? জিদনির বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনও তো হতে পারে তোমার মেয়ের সাথে কারো সম্পর্ক ছিল, তার সাথে পালিয়ে গেছে। কি আবোল তাবলো বকছ? কে এমন হয় না? হতে পারে না। আমি কাকে দোষারোপ করব বলো? চারদিকে যত লোক পাঠিয়েছে কেউই খুঁজে পায়নি জিদনিকে। হতাশ হয়ে বসে রইল জিদনির বাবা। আত্মীয় স্বজনের মানসম্মান সব শেষ হয়ে গেল। আমি নিজে যাব জিদনিকে খুঁজতে। জিদনির মা বলল, বাসা ভরা মেহমান, তার ভেতর তুমি কোথায় যাবা? আচ্ছা, চেয়ারম্যানদের তো দাওয়াত দেওয়া হয়েছে। উনারা কি এসেছে? চেয়ারম্যানকে তো তুমি কম অপমান করনি। তোমার কি মনে হয় উনি আসবে? আর তুর্য জিদনিকে শুধু ভালোবাসত, কখনো রাস্তাঘাটে বিরক্ত করেনি। জিদনির বাবা বিরক্ত হয়ে বলল, কি বলতে চাও তুমি? ওরকম একটা লাফাঙ্গা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব? বরের বাবা এসে জিদনির বাবাকে বলল, আর কতক্ষণ বসে থাকব? আপনাদের প্রবলেম কি বলুন? এরকম শুরু করেছেন কেন? এতক্ষণ এভাবে বসে থাকা বেমানান ব্যাপার। বরপক্ষ আসার পর কিছু খেতেও দেয়নি, খালি মুখে এতক্ষণ বসিয়ে রেখেছে। এরকম দুশ্চিন্তার মধ্যে এত সব কারি বা খেয়াল থাকে? জিদনির বাবা বিনয়ের শুরু বলল, আর একটু ওয়েট করেন প্লিজ। আপনাদের প্রবলেম কি বলেন তো? না, তেমন কোনো প্রবলেম নেই। আপনারা আর 10 মিনিট ওয়েট করুন। দেখুন, এভাবে ওয়েট করা বেমানান। আপনাদের প্রবলেম কি বলেন? জিদনির মা শান্ত গলায় বলল, জিদনিকে কারা যেন তুলে নিয়ে গেছে। বরের বাবা থ গেছে কথাটা শুনে। জিদনির বাবা জিদনির মায়ের দিকে চোখ লাল করে তাকাচ্ছে, যায় মানে উনাকে এখন এটা বলছে কেন? এভাবে উনাদের ওয়েট করানোর মানে খুঁজে পায় না জিদনির মা। আর সত্যি না বলেই বা উপায় কি? বরের বাবা বলল, কি বলেন এসব? এরকম হলে আমার মানসম্মান সব যাবে। লোকে আমায় কি বলবে? কত আয়োজন, কত টাকা খরচ হয়েছে। এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে বরের বাবা। লোকটা পাগলের মতো আচরণ করছে। জিদনির বাবা বলল, দেখেন, আমার একটাই মেয়ে, ছেলেটা তো ছোট। আমায় মেয়ে পাচ্ছি না। কতটা কষ্ট, দুশ্চিন্তায় আছি আমরা। চারদিকে লোক পাঠিয়েছি। আমরা আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমরা তো নিরুপায়। আমার মেয়েটা কারা তুলে নিয়েছে, কেন নিয়েছে কিছুই জানি না। মেয়ে তুলে নিয়ে গেছে নাকি মেয়ে কারো সাথে চলে গেছে? মুখ সামলে কথা বলুন। আমাদের মেয়ে নিখোঁজ, আগে আমার মেয়েটা বাঁচুক, তারপর বিয়ে। আপনারা ওয়েট করতে না পারলে চলে যান। অযথা চেঁচাবেন না। বরপক্ষের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। একজন এক রকম কথা বলছে। সব শুনেও না শোনার ভান করছে জিদনির বাবা। বরপক্ষের সবাই রীতিমতো চিল্লাপাল্লা শুরু করছে। জিদনির বাবাকে বলছে, এটা কোনো ধরনের ভদ্রতা? এভাবে আমাদের অপমান করলেন কেন? জিদনির বাবা মাথায় হাত দিয়ে বসে আছে, এদের কিছু বলে লাভ নেই। শেষে অধৈর্য হয়ে বলল, আপনারা চলে যান। আপনাদের পুলিশে দিব, মানহানি মামলা করব। এবার আর চুপ থাকতে পারল না জিদনির মা। বলল, মূর্খ মানুষের মতো কথা না বলে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান। আমাদের মেয়ে পাচ্ছি না, আর উনারা আমাদের পুলিশে দিতে আসছে, যা পারেন করেন।
লোকজনের কথায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে জিদনির মা বাবা। কথা না শুনে উপায় নেই, চুপচাপ সবার কথা শুনে যাচ্ছে। বরপক্ষের লোকজন আস্তে আস্তে চলে যাচ্ছে। যাওয়ার আগে বরের বাবা বলল, কাজটা ভালো করলেন না, আমাদের সব খরচ দিতে হবে, নয়তো থানায় যাব। ঘণ্টা পেরিয়ে গেল, জিদনি কবুল বলছে না। তুর্য বলল, বাবা, কবুল ছাড়া বিয়ে করা যায় না। সব বিয়েও যে কবুল বলতে হবে এমন তো কোনো কথা নেই। কাজী সাহেব হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাহুল সাহেব ধমক দিয়ে বলল, তুর্য, ইডিয়টের মতো কথা বলিস না বাপ। কাজী সাহেব অধৈর্য হয়ে বলল, কি করব বলেন? আর কতক্ষণ বসে থাকব? এর ভেতর রাহুল সাহেবের ফোন বেজে ওঠে। তুর্যের মা শম্পা বেগমের ফোন। চেয়ার থেকে উঠে বারান্দায় গিয়ে ফোন রিসিভ করল রাহুল সাহেব। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তুমি আর তুর্য কোথায়? তুর্যের তো আরও আগে বাংলাদেশে আসার কথা, ও এখনো বাসায় আসেনি। ফোনও রিসিভ করছে না। আর সত্যি কথা বলো, তোমরা কি জিদনির খবর জানো? এপাশ থেকে রাহুল সাহেব বলল, আরে শম্পা, এক নিঃশ্বাসে এত কথা বলা ঠিক নয়, এক ধীরে সুস্থে কথা বলো। এত উদ্বিগ্ন হচ্ছ কেন? আমার মনে হচ্ছে তোমরা বাপ ছেলে মিলে জিদনিকে তুলে নিয়ে গেছ। এভাবে বলতে নেই, বাজে শোনায় তো। আর আমি জিদনির খবর জানি না। পাগলের মতো কথা বলো না, ফাজলামি রাখো। জিদনি কোথায় সেটা বলো। অনেক বয়স হয়েছে, এবার ভালো হয়ে যাও। শম্পা, উল্টাপাল্টা বকো না। আমি কিছু জানি না, আমি অফিসে ইম্পর্টেন্ট মিটিং চলছে, রাখলাম। শম্পা বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। এসব কাজে ঘোর বিরোধী শম্পা বেগম, তাই উনাকে আপাতত এসব জানাতে চাচ্ছে না। কথা বলা শেষে বারান্দা থেকে এসে রাহুল সাহেব বলল, তুর্য, অনেক হয়েছে, এবার তুই গিয়ে ওর মা বাবার সাথে দেখা করে আয়। জিদনি বলল, আঙ্কেল, বাবা মায়ের কোনো ক্ষতি করবেন না, পায়ে ধরি। পায়ে হাতে ধরতে হবে না, কবুল বলো। তুর্য উঠে রওয়ানা হল। জিদনি যেন নিরুপায় হয়ে গেল। হেঁচকি দিয়ে কাঁদতে লাগল। বুক ফাটা আর্তনাদের মতো মুখ থেকে অস্ফুট স্বরে বলল, কবুল। তুর্যের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কাজী সাহেব বলল, আরে মা, 3 বার কবুল বলতে হয়। তুর্য বলল, থাক, একবার বলাও যা। 3 বার বলাও তা। কাজী সাহেব ফিক করে হেসে দিল। রাহুল সাহেব বলল, তুর্য এত পাগল হলে চলে? জিদনি 3 বার কবুল বলল। কাজী সাহেব বলল, তুর্য, তুমি কবুল বলবা না? তুর্য দাঁত ক্যালিয়ে বলল, কবুল, কবুল, কবুল। রাহুল সাহেব বলল, আরে বাজান, একটু ধীরে সুস্থে বল, একটু ফর্মালিটি আছে না? আলহামদুলিল্লাহ, বিয়েটা ঠিকঠাকভাবে সম্পন্ন হল। জিদনি কেঁদেই চলছে। রাহুল সাহেব বলল, জিদনি মা, কেঁদো না, এখন আর ভয় নেই। আমার এই লাফাঙ্গা ছেলেটাকে একদিন অনেক ভালোবেসে ফেলবা দেখো। কাজী সাহেবকে বকশিশ দিয়ে বিদায় করল। যেহেতু বিয়েতে টাইম বেশি লেগেছে, হবে। জিদনিকে একটা রুমের ভেতর আটকে রেখে রাহুল সাহেব তুর্যকে বাইরে ডেকে নিল। বলল, প্রথমত জিদনির যেন হাতের নাগালে কোনো রকম ফোন না পায়, আর ওর ফোনটা তোর কাছে আটকে রাখবি।
যে জায়গায় যাবি ও যেন ভুলেও সে জায়গায় নাম না জানে। চোখ বেঁধে নিয়ে যেতে হবে। মেয়েটা তো প্রচুর জেদি, কখন কি করে বসে খেয়াল রাখিস। মোট কথা, যত দিন না ও কন্ট্রোলে আসে তত দিন ওকে বন্দি অবস্থায় রাখতে হবে। রুমে সব সময় লক করে রাখবি। আব্বা, এসব আমি আগে থেকেই ভেবে আছি। ফাদার অ্যাডভেন্স হয়ে গেছিস দেখি। এখন জিদনিকে নিয়ে রওয়ানা হ। বাবা দিগন্তকে আমাদের সাথে দেও। রাহুল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, দিগন্তকে নিয়ে কি হবে? কিছু হবে না, তুমি দিগন্তকে নিয়ে আসো। নয়তো তুমি থাকো, আমি দিগন্তকে নিয়ে আসি। আমি বুঝতেছি না, তুই দিগন্তকে দিয়ে কি করবি? আরে এত প্রশ্ন করো না তো আব্বা। দিগন্ত কে দিবে তারিন? ওর তো কয়েকদিন পর এক্সাম। আমি তারিন আপুর কাছে ফোন দিয়ে বলছি তুমি ওকে নিয়ে আসো। ভুলেও বাসায় বিয়ের কথা বলিস না। 2 দিন পর বল। তোর মা জানলে আমায় ধুয়ে দিবে। বাসা লেট হচ্ছে, তুমি বাসায় যাও। আচ্ছা, আমি বাসায় গিয়ে দিগন্তেকে নিয়ে আসি। তোরা ওয়েট কর। রাহুল সাহেব বাসার উদ্দেশ্য রওয়ানা হল। রাহুল সাহেবের এক মেয়ে, এক ছেলে। মেয়ে তারিনের ছেলে দিগন্ত। রাহুল সাহেব বাসায় পৌঁছতেই শম্পা বেগম তেতো মেজাজ নিয়ে বলল, তুমি তো অফিসে ছিলে না? আমি ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম মাত্র। রাহুল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই বুড়ো বয়সে তুমি আমায় সন্দেহ করো? বিষয়টা সন্দেহ না, বিষয়টা হচ্ছে জিদনি কোথায়? দেখো, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে শম্পামণি। আমায় খেতে দেও। রাখো তোমার ঢং, আগে বলো কোথায় ছিলে? বাবা মায়ের চেঁচামেচি শুনে রুম থেকে বের হয়ে আসলো তারিন। বলল, কি হয়েছে তোমাদের? চেঁচাচ্ছ কেন? শম্পা বেগম তারিনকে উদ্দেশ্য করে বলল, তোর বাবাকে জিজ্ঞেস কর জিদনি কোথায়। তারিন মুচকি হেসে বলল, আব্বা, জিদনির খবর তুমি জানো? শম্পা বেগম বলল, জিদনি তোর কাহিনী সুবিধার মনে হচ্ছে না। তুই কি এ বিষয়ে কিছু জানিস? আরে মা, কি বলো তুমি এসব? পাগল হয়ে গেছ? রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান না দিয়ে বলল, তারিন দিগন্ত কোথায়? দিগন্ত ঘুমাচ্ছে আব্বা। আচ্ছা, ওকে ডেকে রেডি করে দে, লেট হয়ে যাচ্ছে। শম্পা বেগম বলল, দিগন্তকে নিয়ে তুমি কোথায় যাবা? শম্পা, তুমি এত কথা বলো, দিন দিন বাচাল হয়ে যাচ্ছ। রাখো তোমার রংঢং। দিগন্ত তোমার সাথে যাবে না। তুমি বললেই যাবে না। তারিন, তুই দিগন্তকে রেডি করিয়ে দে। তারিন রুমে গিয়ে দিগন্ত করে ঘুম থেকে তুলল। ঘুম ঘুম চোখে দিগন্ত বলল, জিদনি মামির সাথে মামার বিয়ে হয়ে গেছে তাই না? মামা বলছে বিয়ের পর তাদের সাথে আমায় নিয়ে যাবে। আর নানুকে এসব জানাতে না করেছে, নানু ভেজাল করে। তারিন দিগন্তের মুখ চেপে ধরল। আস্তে কথা বল, তোর নানু শুনলে ঘূর্ণিঝড় হবে। জিদনির বাবার সামনে বসে একদিন আমি জিদনিকে মামি ডেকেছি বলে আমায় কত সব বলছে। এবার বুঝাবো মজা। তারিন হেসে বলল, কি মজা বুঝাবা? এই যে তার মেয়ে নিয়ে আমরা পালিয়ে যাচ্ছি। সব প্ল্যান তো আমার আর মামার। যেমন ভাগ্নে তেমন মামা। তাড়াতাড়ি যাও, তোমার নানা ভাই ওয়েট করে আছে। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে রওয়ানা হল। শম্পা বেগম ডেকে বলল, এই তুমি খেয়ে যাবে না? এতক্ষণ বসেছিলাম, কেউ তো খেতে দিল না। বুড়ো হয়েছে, এখনো ফাজলামি যায়নি। আমার খাবার রেডি করছিলাম। আমি তো বুড়ো হয়ে গেছি,
কথায় কথায় বুড়ো বলো জোয়ান কাউকে খুঁজে নেও। শম্পা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, মেজাজ খারাপ করো না তো। রাহুল সাহেব দিগন্তকে নিয়ে চলে গেল। মেজাজ খারাপ করে শম্পা বেগম সোফায় বসে রইল। তারিন এসে বলল, মা রেগে গেলা তো হেরে গেলা। বাবা তোমায় রাগিয়ে মজা পায়, এজন্য সবসময় এমন করবে? কোনো কথা বুঝি গায়ে লাগে না। কিছুক্ষণ চুপ থেকে শম্পা বেগম আবার বলল, আচ্ছা তারিন দিগন্তকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি কি জানি। আমার একটাই আফসোস, তোদের আমার মতো বানাতে পারলাম না। দুইজনই বাপের মতো হয়েছিস। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্লোরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল শম্পা বেগম। তারিন বলল, মা তুর্য জিদনিকে ভালোবাসে। জিদনির বাবা আব্বাকে, তুর্যকে অনেক অপমান করেছে। আব্বা ওসব গায়ে মাখেনি তুর্যের কথা ভেবে। তুর্য যদি এখন জিদনিকে বিয়ে করে জোর করে সেটা কি অপরাধ? যখন শুনেছি জিদনিকে পাওয়া যাচ্ছে না তখনই বুঝেছি এ কাজ আর কে করতে পারে। তোরা সবাই সব জানিস কিন্তু আমায় বলিস না। তুমি যে সিন ক্রিয়েট করো। তুর্য আর জিদনি এখন কোথায় তা জানি না। একটা মেয়ের বিয়ে ভাঙা কতটা অপমানের তা তোর বাবা বুঝে? বরপক্ষ এসে ফিরে গেছে, কত মানুষ এখন জিন্দির বাবাকে কত কথা বলে। বারান্দায় পায়চারি করছে তুর্য। রাহুল সাহেব তুর্যকে নিয়ে এখনো আসছে না। রুমের ভেতর থেকে জোরে জোরে দরজায় আঘাত করছে জিদনি। দরজা ভাঙতে চাচ্ছে, বিদঘুটে শব্দ হচ্ছে। তুর্য জানালার কাছে গিয়ে বলল, জিদনি দরজাটা ভেঙে যাবে তো। জিদনি ঘেমে একাকার হয়ে গেছে। চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। রুমের ভেতর থেকে চেঁচিয়ে বলল, দরজা খুলুন। তোমার শ্বশুর এসে দরজা খুলবে। এমন সময় তুর্যের ফোন বেজে ওঠে। তুর্যের মা ফোন করেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসল, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আয়। বাবার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে স্থির থাকতে পারল না তুর্য। দরজা খুলে দিয়ে জিদনিকে বলল, আব্বা অ্যাক্সিডেন্ট করেছে, আমার হসপিটালে যেতে হবে, তুমি আমার সাথে আসো। জিদনি ভেবে পাচ্ছে না কি করবে। গায়ে এখনো বিয়ের সাজ। হাজার হোক অ্যাক্সিডেন্ট করেছে লোকটা, এখন পালিয়ে গেলে কেমন দেখায় ব্যাপারটা। তুর্যের সাথে হসপিটালে রওয়ানা হল জিদনি। হসপিটালে যেতেই দেখে রাহুল সাহেবের লাশ সাদা কাপড়ে আবৃত। দিগন্তের তেমন কিছু হয়নি, হাত ভেঙে গেছে শুধু। কেমন যেন ঘোরের মধ্যে আছে তুর্য। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে তুর্য। এটা কি হয়ে গেছ? কাদার শক্তি হারিয়ে ফেলেছে। রুমের সামনে দাঁড়িয়ে আছে তুর্য। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। রাহুল সাহেব মুখ থেকে সাদা কাপড় সরিয়ে বলল, তুর্য ভয় পেয়েছিস? তুর্য একদম বোকা বনে চলে গেল। হাঁ করে রাহুল সাহেবের দিকে তাকিয়ে আছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তার মানে আব্বা আমায় ভয় দেখিয়েছে। লোকটা পারেও বটে, এমন কেউ করে। তুর্য রাহুল সাহেবকে জড়িয়ে ধরল। আব্বা তুমি এমন কেন করলে? তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমার বাবা, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সব। রাহুল সাহেব তুর্যের কাঁধে হাত দিয়ে বলল, এগুলো সব দিগন্তের প্ল্যান। রাস্তায় আসার পথে গাড়ির সাথে ধাক্কা লেগে হাতে ব্যথা পেয়েছে ও। সামনেই হসপিটাল, তাই ওকে নিয়ে আসলাম। তোর মায়ের কাছে ফোন দিয়ে বলে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি।
তোর মা তো শুনে একদম অজ্ঞান হয়ে গেছে। তোর মা সকালে আমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই একটু ভয় দেখাতে চেয়েছি। তোর মা তোকে ফোন দিবে তা আমি জানি নাকি? এসব বলতে বলতে অট্টহাসিতে ভেঙে পড়ল রাহুল সাহেব। তুর্যের চোখ ভিজে যাচ্ছে। রাহুল সাহেব বলল, আরে বাজান, আমি ঠিক আছি তো। তুই জিদনিকে নিয়ে চলে যা। জিদনির বাবা কোনো রকম খবর পেলে ওকে নিয়ে যাবে। তারনি বলল, জিদনি কোথায়? তুর্যের এতক্ষণে হুঁশ ফিরল। আসলেই তো জিদনি কোথায়? তুর্য হসপিটালের জানালার ফাঁক দিয়ে দেখল জিদনি হসপিটালের গেট ক্রস করে বাইরে বের হচ্ছে। জিদনি পালিয়ে যাচ্ছে। তুর্য রুম থেকে দৌড়ে হসপিটালের গেটের সামনে গেল। পিছন থেকে খপ করে জিদনির হাত ধরল। জিদনি আচমকা ভয় পেয়ে গেল। তোর এত বড় সাহস, তুই পালিয়ে যাচ্ছিস? এখন আর পাগলামি করে লাভ নেই, যা হওয়ার হয়েছে। জিদনি বলল, কি হয়েছে? আমার হাত ছাড়ুন, আমি বাসায় যাব, নয়তো লোক জড়ো করব। তুই আমার বউ, লোকে আমায় কি করবে? তুর্য জিদনির হাত ধরে টানতে টানতে রাহুল সাহেবের কাছে নিয়ে গেল। রাহুল সাহেব পাশেই বসা শম্পা বেগম। জিদনিকে দেখে শম্পা বেগম বলল, জিদনিকে বাসায় যেতে দেও। ও যদি স্বেচ্ছায় আমাদের বাসায় আসে তো আসবে, এভাবে জোর করে কি লাভ? রাহুল সাহেব চোখ রাঙিয়ে বলল, এ ব্যাপারে তুমি একটা কথাও বলবা না। ওর বাবাকে আমি চ্যালেঞ্জ করছিলাম, ওকে আমার বাড়ির বউ করবই। তারিন চুপচাপ বসে রইল। সবার কথা শুনছে। রাহুল সাহেব তুর্যের কানে কানে ফিসফিসিয়ে বলল, জিদনিকে নিয়ে চলে যা। কান্না ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছে না জিদনি। এই লোকগুলোর মাথায় কি কমন সেন্স নেই? এভাবে জোর করে কি ঘর সংসার হয়? রাহুল সাহেব ধমক খেয়ে শম্পা বেগম চুপ হয়ে রইল। শম্পা বেগম জানে রাহুল সাহেব তার সিদ্ধান্তে অটল। জিদনিকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। জিদনি মুখে আঁচল গুজে কাঁদছে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ওর অসহ্য লাগে, শুধুমাত্র তুর্যের আম্মু ছাড়া। জিদনি রাহুল সাহেবের উদ্দেশ্য বলল, আপনি ক্ষমতা, টাকা পয়সার জোরে আজকে আমার সাথে অবিচার করলেন। এর মাসুল আপনায় দিতে হবে। আপনি যেমন চ্যালেঞ্জে হারেন না, জিদনিও তেমন চ্যালেঞ্জে হেরে যাওয়া পছন্দ করে না। আজ আমি কিছু বলবো না। সময়ের অপেক্ষায় শুধু। এর পরিণতি কত খারাপ হবে ভাবতেও পারবেন না। জিদনির কথা শুনে রাহুল সাহেব ভ্রু কুঁচকে বলল, এত বড় বড় কথা বলতে নেই। তুর্য বলল, জিদনি, তুমি ভুলে যাচ্ছ তুমি আমার আব্বার সাথে কথা বলছ। জিদনি চাপা রাগ নিয়ে চুপ হয়ে রইল। এই মুহূর্তে কিছু বলে লাভ নেই, তাই চুপ থাকাই শ্রেয়। জিদনি চোখের জল মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রাহুল সাহেব জিদনিকে উদ্দেশ্য করে বলল, তোমার শাশুড়িকে এভাবে তুলে এনে বিয়ে করেছিলাম, সে ও খুব চড়া চড়া কথা বলছিল। কয়েকদিন পরে সব ঠিক হয়ে যায়। শম্পা বেগম ধমক দিয়ে বলল, রাখো তোমার আজাইরা কথা। কেন লজ্জা পাচ্ছ? দিগন্ত মিটিমিটি হাসছে। রাহুল সাহেব বলল, নানা ভাই, হাসছ কেন? তোমাদের কাহিনী দেখে। তবে কি জানো নানা ভাই, একটা জিনিস খুব ভালো হয়েছে। শম্পা বেগম বলল, কি ভালো হয়েছে? এই যে জিদনি মামির সাজগোজ, জুয়েলারির সব খরচ উনার বাপের। আমাদের কিছু হয় খরচ করতে হয়নি। রাহুল সাহেব ভাব নিয়ে বলল, এই রাহুল চেয়ারম্যান ছেলের বিয়েতে 50 লাখ টাকা খরচ করতে পারে।
জিদনির গা জ্বলে যাচ্ছে। ফ্যামিলির বুড়ো মানুষগুলো যেমন, বাচ্চাগুলোও তেমন। জিদনি আর কাঁদছে নাকি যেন ভাবছে আনমনে। দিগন্ত বলল, তুর্য মামা যা ভয় পেয়েছে হসপিটালে এসে। তুর্য দিগন্তের কান টেনে বলল, চুপ কর হারামি। রাহুল সাহেব বলল, তুর্য গাড়ি এসে গেছে যা তোরা। শম্পা বেগম বলল, আবারও বলছি মেয়েটাকে ওর বাসায় দিয়ে আসো। এখন বিয়ে তো হয়ে গেছে। রাহুল সাহেব শম্পা বেগমের কথায় কান দিচ্ছে না। দিগন্ত বলল, আমি যাব তুর্য মামার সাথে। তারিন ধমক দিয়ে বলল, হাতে ব্যথা নিয়ে তোর যেতে হবে না। এইটুকু ব্যথায় কিছু হবে না। তুর্য জিদনির হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। হাত ছাড়ানোর জন্য কোনো রকম জোর করছে না জিদনি। মনে হচ্ছে জিদনি নিজের ইচ্ছায় যাচ্ছে। জিদনিকে গাড়িতে বসিয়ে চোখ বাঁধল তুর্য। জিদনি উনাদের কর্মকাণ্ড দেখে রাগ হওয়ার পরিবর্তে অবাক হচ্ছে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এলিয়েন মনে হচ্ছে। জিদনি কোনো রকম বাধা দিল না। উদাস মনে বসে রইল। দিগন্ত যাচ্ছে ওদের সাথে। এই দিগন্ত কেউ বিরক্ত লাগে জিদনির। কতটুকু ছেলে মাত্র ফোরে পড়ে তাও ঠিক নানার মতো। মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে আসলে জিদনির সাথে পথে দেখা হলেই মামি, মামি ডাক্তার। এই বিচ্ছু তার জ্বালায়ও অতিষ্ঠ জিদনি। গাড়ি চলতে আরম্ভ করল। জিদনির চোখ বাঁধা। অস্বস্তি লাগছে খুব। ইচ্ছা করছে গাড়ি থেকে ঝাঁপ দিতে। গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট হলেও ভালো হতো জিদনির। জিদনি বলল, আমার চোখ খুলে দেন। তুর্য বলল, আগে জায়গা মতো যাই তারপর তোমার চোখ খুলব বউ। বউ ডাক্তার শুনে জিদনির মেজাজটা এত খারাপ হচ্ছে। তুর্যকে সহ্য করার ক্ষমতা আল্লাহ বোধহয় ওকে দেয়নি। তুর্যকে দেখলেই মেজাজ বিগড়ে যেত। তুর্য জিদনির কাঁধে হাত রেখে বলল, বললাম না তুমি শুধু আমারই হবে। সেই জন্য আমি যে কোনো পন্থা অবলম্বন করতে পারি। কাঁধ থেকে হাত সরান। তুমি আমার বউ এটা ভুলে যাচ্ছ। আর আপনারা ভুলে গেছেন লাজলজ্জা কি। নির্লজ্জ মানুষ। এর পরিণাম ভালে হবে না। আবার আজাইরা কথা শুরু করলা। তুর্য জিদনির গা ঘেঁষে বসে বলব, আসো বউ রোমান্টিক কথা বলি। দিগন্ত বলল, মামা আমি কিন্তু গাড়িতে বিষয়টা মাথায় রাখো। গাড়ি চলছে। লং জার্নি খুব ভালো লাগে জিদনির। কিন্তু এত সবের মধ্যে ভালো লাগাটা আপাতত গায়ে মাখছে না। খুব বেশি অস্বস্তি লাগছে। চোখ এখনো বাঁধা। কি আজব মানুষ। চোখ বেঁধে নিয়ে যায় যাতে জায়গায় ঠিকানা না বলতে পারে। এভাবে বেঁধে রাখবে কতদিন? এভাবে জোর করেও বাকি হবে? তুর্য বলল, বউ এমন উদাসভাবে কি ভাবছ? তুর্যের কাছ থেকে বউ ডাক্তারটা খুব বেশি বিশ্রী লাগে। কানে হাত দিয়ে বসে আছে জিদনি। দিগন্ত বলল, মামা মামি তো কানে হাত দিয়েছে তোমার কথা শুনতে বোধহয় বিরক্ত হচ্ছে। তুমি জোরে জোরে চিল্লাই কথা বলো। এইটুকু ছেলে কিভাবে যে এত পেকেছে ভেবেই পায় না জিদনি। পাকার জন্য ফরমালিন দিয়েছে হয়তো। ইচ্ছা হয় দুই গালে দুইটা কষিয়ে চর দিতে। তুর্য দিগন্তের কথা মতো জোরে জোরে চেঁচিয়ে বলল, বউ তোমায় আজ জোস লাগে। দিগন্ত বলল, জোস না মামা জুস জুস। তুর্য দিগন্তকে চোখ রাঙিয়ে বলল, ছোট মানুষের মতো থাক। আজ পর্যন্ত শুনেছ আমাদের বংশে কেউ কোনো কালে ছোট ছিল? আর তুমি দুলা দুলার মতো থাকো।
দুই মামু ভাগ্নার খুনসুটি চলছে। দিগন্ত আচমকা জিদনির দিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মামা মামির কি হয়েছে? তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? মামি চোখ বুজে আছে কেন? ঘুমাচ্ছে বোধ হয়। তুমি ভালো করে দেখো ঘুমাচ্ছে নাকি মারা গেছে। কি আবল তাবলো বকছিস? আরে মামা সত্যি মামির তো পেট উঠা নামা করছে না। তুর্য এটকো বিগড়ে গেল। পেট উঠানামা করবে মানে? মানুষ শ্বাস নিলে তো পেট উঠা নামা করে, তা কি জানো না? তুর্য এবার সত্যি ভয় পেয়ে গেল। তুর্য জিদনির দিকে তাকিয়ে নাকের কাছে হাত নিয়ে দেখল নিঃশ্বাস নিচ্ছে নাকি। জিদনি হকচকিয়ে উঠল। শরীর ক্লান্ত লেগেছে খুব, তাই একটু ঘুমিয়ে গেছে। জিদনি বলল, প্রবলেম কি আপনার? শরীরে হাত দিচ্ছেন কেন? তুর্য থতমত খেয়ে বলল, দিগন্ত বলল তুমি নাকি মারা গেছো, তোমার পেট উঠা নামা করছে না। তুর্যের কথা শেষ না হতেই থামিয়ে দিল জিদনি বলল, রাহুল চেয়ারম্যানের নাতি, সেই নাম তো রক্ষা করতে হবে না? তুর্য কিছুই বুঝল না। দিগন্ত তুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামা তুমি কিছু বলছো না কেন? মামি আমায় অপমান করেছে তো। তোর মামির কথা তো আমি বুঝলাম না। বুঝবা কেন? তুমি তো এখনো ফিঠার খাও। তুর্য কিছুক্ষণ চুপ থেকে দিগন্তকে বলল, একটা কথা বলতো বাপ, তুই এত পাকছিস কিভাবে? তোমাদের বংশে তো অকালে পাকার জিন আছে। তুই কি আমাদের বংশ? আর আমি তো তোর মতো এত পাকলাম না। না আম্মু, তো তোমাদের বংশ। বিষয়টা হচ্ছে নানার শরীরে পাকার জিন ছিল, যেটা তার পরবর্তী বংশধর অর্থাৎ তোমাদের শরীরে প্রকাশ পায়নি। কারণ জিনটা প্রচ্ছন্ন জিন। তোমাদের পরবর্তী বা তার পরবর্তী প্রজন্মে ওই জিনটা প্রকাশ পেতে পারে। যেমন আম্মুর শরীর থেকে আমার শরীরে এসেছে। তোমার শরীর থেকে তোমার ছেলে মেয়ের শরীরে যাবে। আর তোমার ছেলে মেয়ে পাকনা হবে। দিগন্তের কথা মনোযোগ দিয়ে শুনছে জিদনি। এইটুকু ছেলে পুরো জিন বিশেষজ্ঞ। তুর্য হাঁ করে তাকিয়ে আছে। বলল, তুই এত সব জানলি কিভাবে? আরে আব্বু সব সময় আমায় পাকনা বলে। আর পাকনা হওয়ার কারণ নাকি এটা। ছোটবেলা থেকে এটা বলে আসছে, তাই আমার মুখস্থ হয়ে গেছে। তুর্য হতাশ হয়ে বলল, বাপ তুই চুপ কর। তোর কথা শুনলে আমি মাঝে মাঝে ছোট খাটো হার্ট স্ট্রোক করি। তুই রাহুল চেয়ারম্যানকে ওভার করে ফেলছিস। নানা বলছে মরার আগে চেয়ারম্যানই আমায় দিয়ে যাবে। দিগন্তের কথা শুনে জিদনির জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে রবীন্দ্রনাথের সেই কথাটা, কলি যে চারপোয়া হয়ে আসিল। এই বাড়িটা ছোট খাটো একটা পাগলা গার্দ বলা যেতে পারে। জিদনির বুঝতে বাকি রইল না এই ছেলে ওকে জ্বালিয়ে মারবে। জিদনি বলল, আমার চোখটা এবার দয়া করে খুলে দেন। দিগন্ত জিদনির কথা শুনে হাসতে হাসতে তুর্যের গায়ে লুটিয়ে পড়ল। এই বিচ্ছুটা আবার হাসে কেন? জিদনি ভেবে পায় না। তুর্য বলল, কিরে হাসছিস কেন? আমায় বল, আমিও হাসি। মামি বলে তার চোখ খুলে দিতে। চোখে বাঁধ না খুলে চোখ খুলতে বলে। জিদনি ক্ষীণ শ্বাস ফেলে হতাশ হয়ে বসে রইল। তুর্য বলল, আর একটু ওয়েট করো, চোখ খুলব নে। জিদনি রাগান্বিত কণ্ঠে বলল, কি ভাবেন আপনি? আমায় চোখ বেঁধে নিয়ে যাবেন আর আমি ভালোবেসে আপনার গলায় ঝুলে পড়ব? এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাড়েন। তুর্য বলল, আমাদের বংশে এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না।
জিদনি তাচ্ছিল্যে হাসি হেসে বলল, সে দেখা যাবে। দিগন্ত বলল, মামা মামির চোখের বাঁধন খুলে দেও। তুর্য বলল, তোর কাছ থেকে এমন একটা বোকার মতো কথা আশা করিনি। দিগন্ত বলল, ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। বরাবরের মতো এবারও ভ্যাবাচ্যাকা খেয়ে গেল তুর্য। ভ্রু কুঁচকে বলল, ভালোবাসা নিয়েও গবেষণা করে ফেলছিস? দিগন্ত হেসে বলল, আব্বু যদি আম্মুর কাজে হেল্প না করে তখন আম্মু বলে ভালোবাসার মানুষের দুঃখ কষ্ট বুঝতে হয়। আমি সেখান থেকে শিখছি। তুর্যের বোন তারিন তুর্যের দুলাভাই মানে সাজিদকে পছন্দ করে। সাজিদ তারিনকে দুই চোখে দেখতে পারত না। নিজের একমাত্র মেয়ে ভালোবাসার শোকে কাতর হয়ে গেলে রাহুল সাহেব জোর করে তারিনের সাথে সাজিদের বিয়ে করিয়ে দেয়। ছেলে মেয়েদের ভালোবাসার বিষয়ে যথেষ্ট সচেতন রাহুল সাহেব। তারিনের অত্যাচারে অতিষ্ঠ সাজিদ। শ্বশুর ক্ষমতাশালী মানুষ, তাই সব মুখ বুজে সহ্য করে সাজিদ। তুর্যের কাঁধের উপর ঘুমিয়ে গেছে জিদনি। দিগন্ত তুর্যের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কিঞ্চিত লজ্জা পেল তুর্য। দিগন্ত বলল, মামা লজ্জা পেও না, চালিয়ে যাও। তুর্য দিগন্তের কান টেনে বলল, বাপ আল্লাহ ওয়াস্তে মাপ কর। দিগন্ত বলল, মামু আমি যে তোমাদের ভাগনা, এটা যে ভাইরাল হয় না খবরদার। কেন কেন? আমার বাপ তো আর তোমার বাপের মতো না যে এভাবে জোর করে মেয়ে তুলে এনে দিবে। আমার সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। বিশাল বিলাসবহুল বাড়ি, আশেপাশে ছোটখাটো পাহাড়, গেট হতে বাসায় ঢোকার দরজা পর্যন্ত রং বেরঙের ফুল। বাড়িটা সৌন্দর্যে ঘেরা। আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো ঘর বাড়ি কিংবা লোকালয়ের চিহ্ন নেই। জিদনি ভেবে পায় না এটা কোনো জায়গা। এরকমটা প্রথম দেখল। নেই কোনো কোলাহল, স্নিগ্ধ শীতল বাতাসের শন শন শব্দ। বাতাসে সাথে ভেসে আসে ফুলের ঘ্রাণ। তুর্য একটু দূরে দাঁড়িয়ে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দিগন্ত ফুলগুলোয় ভালো করে পর্যবেক্ষণ করছে। এরকম নির্জন জায়গায় এমন বাসা? বাসাটা সুন্দর, তাই না জিদনি? তুর্যের কথায় বাস্তবে ফিরে জিদনি। বাসাটা আসলেই সুন্দর, কিন্তু তুর্যের কথায় সায় মিলাতে ইচ্ছা করছে না জিদনির। প্রায় কয়েক ঘন্টা পর চোখে বাঁধন খুলেছে। মাথাটা ঝিমঝিম করছে জিদনির। চোখে আবছা অন্ধকার দেখছে। জিদনি কয়েক মুহূর্ত তুর্যের দিকে তাকিয়ে থেকে বলল, চোখ বেঁধে এভাবে নিয়ে আসা কি খুব বেশি জরুরি ছিল? কোনটা কি ছিল জানি না, কিন্তু তোমায় পাওয়া ছিল আমার জন্মজন্মান্তরের চাওয়া। নিজের চাওয়া প্রাধান্য দিল না। যাকে চান তার চাওয়ার কথা ভাবলেন না? জিদনি আবেগের কথা কম বলো। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে তোমার চাওয়া ছিল না, তোমার ফ্যামিলির চাওয়া ছিল। আমার ফ্যামিলি আর আমার চাওয়া একই। তোমাদের চাওয়ার মূল্য আছে, আমার চাওয়ার মূল্য নেই। কত বছর ধরে তোমার পিছনে ঘুরেছি। তুমিই বলো, আমি কি কখনো এমন কিছু করেছি যাতে তোমার সম্মান নষ্ট হয়? নাকি তোমায় রাস্তাঘাটে বিরক্ত করেছি? তবুও আমায় ঘৃণ্য করার কারণ কি তোমার? জিদনি নিশ্চুপ। উপরের বারান্দায় মাটির টবে রাখা সন্ধ্যামনি গাছের দিকে তাকিয়ে আছে। দিগন্ত বলল, মামা অনেক হয়েছে, মামিকে এখন তার মতো থাকতে দেও তো। নানা না বলছে উনার কোনো প্রকার ডিস্টার্ব না করতে। এখানে উনি উনার মতো থাকতে দেও। তুর্য দিগন্তের কান টেনে বলল, তোর মামিকে আমি আবার ডিস্টার্ব করলাম কোথায়?
হঠাৎ অস্থির হয়ে জিদনি অসহায় ভঙ্গিতে বলল, বাবা মা খুব টেনশন করবে। তুর্য বলল, তোমার বাবা মায়ের টেনশন দূর করে দিব। বিস্ফারিত কণ্ঠে জিদনি বলল, কিভাবে দূর করবেন শুনি? আর আমার ফোন কোথায়? তোমার ফোন আমার কাছে হেফাজতে আছে। চলো বাসার ভিতরে। জিদনি ধীর পায়ে বাসার ভিতরে যাচ্ছে। বাসার ভেতরটা দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। কারুকাজ খচিত সব জিনিসপত্র। বাসার ভেতর বারান্দা ভরা ফুলের টব। দিগন্ত তুর্যের কানে ফিসফিসিয়ে বলল, মামা এই বাড়িটা কাদের? জিদনি কথাটা শুনতে পেয়ে চকিত হরিণীর মতো কান দুটো খাড়া করে রাখল তুর্যের কাছ থেকে উত্তর শোনার কৌতূহলে। তুর্য বলল, জানি না আব্বা জানে। দিগন্ত বলল, এটা কোনো জায়গা? সিক্রেট মামু। জিদনিকে কথা শোনার জন্য কান খাড়া করে আছে বিষয়টা বুঝকে বাকি রইল না তুর্যের। বাসার ভেতরটা ঘুরে ঘুরে দেখছে তিনজন। সব কিছু পরিপাটি। দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে। অবশ্য বাসাটা যার নিঃসন্দেহে লোকটা শৌখিন। তুর্য জিদনিকে উদ্দেশ্য হাতের ডাক্তার পাশের রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম। তুর্য ড্রয়ারের ভেতর থেকে চাবিটা এনে দরজার তালা খুলল। দরজাটা দেখে মনে হচ্ছে কোনো রাজসিংহাসনের ধার। তুর্য হেসে বলল, তুমি যাতে পালিয়ে যেতে না পারো তাই এত মজবুত তালাওয়ালা দরজা। ভেতরে প্রবেশ করেন মহারানী। জিদনি কোনো কথা না বলে রুমের ভেতর ঢুকল। জমকালো কারুকাজের আসবাবপত্র সব। রুমের ঠিক মাঝখানে একটা খাট, ড্রেসিং টেবিল, আলনা, টি টেবিল, ড্রয়ার আর দেয়ালে টাঙানো রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের ছবি। জিদনি ভালো করে চোখ ঘুরিয়ে দেখল পুরো দেয়ালে কারুকাজ করা মণ্ডিত জিনিসপত্র, যা রুমের সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দিগন্ত পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জিদনি খাটের উপর বসে রইল। তুর্যের সামনে থাকতে খুব বেশি অস্বস্তি লাগছে। তুর্য বলল, পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপদে পড়বে। বাসা থেকে বেরিয়ে পাহাড়ি মানুষের হাতে পড়ো না ভুলেও। ওরা আমার থেকেও খারাপ। চাবিটা আমার কাছে থাকুক। বাইরে দিয়ে দরজা লক করে রাখব। আমি আর দিগন্ত পাশের রুমে। তোমার কোনো কিছুর প্রয়োজন হলে জানালা দিয়ে আমায় ডাক্তার দিও। জিদনি ফ্লোরের দিকে তাকিয়ে আছে। এমন ভাব করছে মনে হয় তুর্যের কথা শুনছেই না। তুর্য চেয়ার থেকে উঠে গিয়ে জিদনির পাশে খাটে বসল। তুর্য বলল, ওই দিকটায় ওয়াশরুম ফ্রেশ হয়ে নিও। ফ্রেশ হয়ে পড়ব কি? ড্রয়ারের ভেতর শাড়ি আছে। তোমায় শাড়িতে খুব মানায়। একবার বসন্ত বরণে হলুদ কালারের একটা শাড়ি পরছিলে, একদম পরীর মতো লাগছে তোমায়। জিদনি একটু সরে বসে তুর্যের কাছ থেকে। তুর্য বলল, শুনো, ভয় পেও না, তোমার অনিচ্ছা সত্ত্বে তোমায় স্পর্শ করব না। জিদনি মনের ভেতর জমানো ক্ষোভ থেকে বলল, যা ইচ্ছা করতে পারেন। মুখে এটা বললেও জিদনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। তুর্য আবার বলল, আমি জানি জিদনি নিরুপায় বলে তুমি চুপ করে আছো, নয়তো আমায় কয়েকটা চড় দিয়ে দিতে। জিদনি খাট থেকে উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে উকি দিল। তুর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যান, আমি ফ্রেশ হব। না গেলে কি করবেন? জিদনি ক্ষীণ শ্বাস ফেলে বলল, কিছু করার নেই, আমি নিরুপায়। তুর্য মৃদু হেসে রুম থেকে বের হয়ে গেল।
তুর্য বের হওয়ার পর জিদনি রুমের দরজার কাছে দিয়ে ধাক্কা দিয়ে দেখল দরজা খোলা কিনা। সুযোগ পেলে পালিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করবে না জিদনি। দরজা লক করা, ধাক্কিয়ে লাভ নেই। জানালার কাছ থেকে তুর্যের গলা শুনে চমকে যায় জিদনি। বুঝতেই পারেনি তুর্য জানালা কাছে দাঁড়িয়ে থাকবে। জিদনি তুর্যের দিকে না তাকিয়ে ওয়াশরুমে রওয়ানা হল। ওয়াশরুমে গিয়ে অবাক হয়ে গেল। জিদনি বিস্ময় ভ্রু কুঁচকে ফেলল। জিদনির ব্যবহৃত ফেসওয়াশ, সাবান সব এখানে রাখা। কি করে সম্ভব এটা? মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কাপড় নেওয়ার জন্য। কাপড় না হয় আছে, ব্লাউজ পেটিকোট পাবে কোথায়? জিদনি দেখল ব্লাউজ পেটিকোট সব রাখা আছে। তার মানে এভাবে তুলে এখানে নিয়ে আসার প্ল্যান অনেক আগে থেকে। জিদনি কালো রঙের একটা শাড়ি হাতে নিল, জর্জেট সুতি কাপড় নেই কোন। ভারী শাড়ি, সিল্কের শাড়ি, জামদানি শাড়ি, এগুলো পরে কি সব সময় থাকা যায়? জিদনি শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজছে আনমনে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে বাবা মায়ের কথা ভেবে। এখনো গোসল শেষ হয়নি? রুমের ভেতর থেকে তুর্যের কণ্ঠ পেয়ে চমকে যায় জিদনি। উত্তর দিতে ইচ্ছে করছে না। জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য আবার বলল, কি হল? জিদনি নিজের অনিচ্ছাকৃতভাবে বলল, আসছি। ব্লাউজ একদম জিদনির গায়ের মাপের। অবাক হয়ে যাচ্ছে জিদনি। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জিদনি। তুর্যের সামনে থাকতে যত বেশি অস্বস্তি লাগে তার থেকে বেশি বিরক্ত লাগে। তুর্য জিদনির দিকে হা করে তাকিয়ে আছে। তুর্য ঠোঁটে দুষ্টমির হাসি দিয়ে বলল, তোমার চাহনিতে মন ভাঙচুর বারংবার। তোমার মৃদু হাসিতে হারিয়েছি নিজেকে। অস্বস্তি পরিস্থিতিতে পড়ে যায় জিদনি। ইচ্ছে করছে রুম থেকে বেরিয়ে যেতে। আপনি এখান থেকে যান, আমার অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। তোমার অস্বস্তি বিরক্ত কিছু লাগে না, তোমার আমার সামনে আনিজি লাগে। জিদনি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য খাটের কাছে চেয়ারে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমায় এত বিরক্ত লাগার কারণ কি বলো তো? কিছু কিছু জিনিসের কারণ লাগে না। তুর্য পায়ের উপর পা দিয়ে আয়েশ করে বসে সিগারেট হাতে নেয়। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, এই যে আমি সিগারেট খাচ্ছি, তুমি যদি একবার না করো আমি খাবো না। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে জিদনির। কি বিশ্রী গন্ধ এগুলোর ভেতর, মানুষ কি স্বাদ পায় ভেবে পায় না জিদনি। পুরো রুমে সিগারেটের গন্ধে ভরে গেছে। জিদনি নাকে কাপড় চেপে রাখছে। রুমের দরজার সামনে গিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বলে, সিগারেট যদি খেতে হয় আপনার রুমে বসে খান। আমি সিগারেটের গন্ধ সহ্য হয় না। তুর্য হেসে বলে, সে কি রুম এটা তোমার হয়ে গেল? জিদনি দরজার সামনে থেকে এসে সোজা রুমের বারান্দায় চলে গেল। বারান্দাটা রুমের ভেতর থেকে দেখেছে এতক্ষণ, ভিতর থেকে বোঝা যায়নি এত সুন্দর। কত যে ফুল গাছ লাগানো, জিদনি এগুলোর নামও জানে না। বারান্দায় বসার জন্য চেয়ার, টেবিল রয়েছে। বারান্দা থেকে নিচে তাকাতে চমকে যায় জিদনি। বিভিন্ন রকমের ফল গাছ, আপেল, আঙুল ফল, কমলা, আরও অনেক ফলে ভরা গাছটা। জিদনি অবাক চোখে দেখছে। আপাতত মন খারাপ নেই। এই পরিবেশ যে মন ভালো হওয়ার আহ্বান জানায়। এগুলোর পরিচর্যা করে কে? কোনো মালি দেখছে না তো।
জিদনি গাছে ফোটা ফুলের ঘ্রাণ নিচ্ছে চোখ বুজে। বিশেষ করে এখানকার বাতাস না ঘ্রাণে ভরপুর। জিদনি ফুলের রেণু শ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হবে। পিছনে ফিরে তাকায় জিদনি। তুর্য দাঁড়ানো, হাতে আধখাওয়া সিগারেট। তুর্য সিগারেটটা ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোমার ইচ্ছা হলে এখান থেকে ফল ছিঁড়ে খেতে পারো, কেউ কিছু বলবে না। ফুল ছিঁড়েও খোপায় দিতে পারো। জিদনি তুর্যের দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটা দেখছে। মুখ দেখা যাচ্ছে না ওর। তুর্য বলে, আমি একা একা কথা বলেই যাচ্ছি। দিগন্ত ডাক্তার, আমি যাচ্ছি। তুমি ভেজা চুল এখনো পেঁচিয়ে রেখেছ কেন? ঠান্ডাক্তার লাগবে তো। রুমে যাও, ড্রেসিং টেবিলের সামনে সব আছে। চোখে একটু কাজল দিও হুম। তুর্য রুম থেকে চলে গেল। দিগন্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখেই এক গাল হাসি দিয়ে বলল, মামু বউ বুঝি পাত্তা দিচ্ছে না? দিবে দিবে, আস্তে আস্তে দিবে। তুর্য চোখ বড় বড় করে দিগন্তের দিকে তাকিয়ে আছে। দিগন্তের শার্টের কলার ধরে বলে, আর যদি এসব তোর মুখে শুনি একদম পাহাড়িদের কাছে বিক্রি করে দিব। সেই টাকা দিয়ে জুম চাষ করব পাহাড়ে। দিগন্ত ভেংচি কেটে বলল, আমার থেকে জিদনি মামির দাম বেশি। উনারে বিক্রি করো, ব্যবসার পুঁজি অনেক হবে। তুর্য দিগন্তের গাল টেনে বলে, কত স্বাদের বউ আমার, একদম কানের উপর দিব তোর। স্বাদের বউ বলেই তো পিছনে পিছনে নাচাচ্ছে। হারামজাদা একদম নানার মতো কথা বলে। আমার নানা আর তোমার আব্বা। তুমি তো আমার থেকে এক কাঠি উপরে। দিগন্ত আশেপাশে তাকিয়ে বলে, তবে কি জানো জায়গাটা খুব সুন্দর। সুন্দর তো কি হয়েছে? দিগন্ত আবদারের সুরে বলে, তুমি তো জানো আব্বু কেমন। তোমাদের একদম সহ্য করতে পারে না। আব্বু তো আর আমার জন্য মেয়ে তুলে নিয়ে আনবে না। আর আমি তোমার ভাগনা, একথা জানলে কেউ মেয়ে দিবে না। তুমি কিন্তু আমার জন্য মেয়ে তুলে এনে এমন বাড়ির ব্যবস্থা করে দিবে। তুর্য দিগন্তের বলার ভঙ্গি দেখে হাসি চেপে কান টেনে বলে, এই বয়স কত রে তোর? এই বয়সে বিয়ের চিন্তা করছিস? বারান্দা থেকে রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে জিদনি। ড্রেসিং টেবিলে সবকিছু পরিপাটিভাবে রাখা আছে। এত নিখুঁত পরিকল্পনা! জিদনি মনে মনে হাসে। চোখে কাজল দেওয়া জিদনির খুব পছন্দের, কিন্তু তুর্য বলছে এখন আর দিবে না। কপালে ছোট্ট একটা টিপ দিল। চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। বারান্দায় স্নিগ্ধ বাতাসে চুল শুকাতে পারো না? এত সুন্দর বাতাস থাকতে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছ? বারান্দায় চুল খুলে দাঁড়িয়ে থাকবা। বাতাসে চুলগুলো উড়বে আর শুকাবে। একদম পরীর মতো লাগবে তোমায়। জিদনি তুর্যের দিকে তাকিয়ে আছে। ছোট একটা নিঃশ্বাস ফেলে আবার চুল শুকাতে মন দিল। তুর্য জিদনির হাত থেকে টান দিয়ে হেয়ার ড্রায়ারটা নিয়ে গেল। জিদনি হা করে তাকিয়ে আছে। তুর্য রাগে দাঁত কিরমির করে বলে, আমার কথা না শুনলে আমার সবচেয়ে বেশি রাগ হয়। খারাপ আচরণ করতে বাধ্য করো না প্লিজ। জিদনি কিছুটা ঘাবড়ে গিয়ে চুপ করে থাকে। তুর্য চেঁচিয়ে বলল, চোখে কাজল দেও। জিদনি কাপা কাপা হাতে চোখে কাজল দিচ্ছে। হালকা করে দিল কেন, গাঢ় করে গেও। জিদনি নিজের অনিচ্ছা সত্ত্বেও দিল। তুর্য ড্রেসিং টেবিল থেকে একজোড়া কালো ঝুমকো নিয়ে বলে, এই ঝুমকোগুলো কানে দেও।
আর তোমার পরনে যে গহনাগুলো ছিল ওগুলো যত্ন করে রেখে দেও, তোমার বাবাকে ফেরত দিব। জিদনির চোখ দিয়ে জল গড়াচ্ছে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে জিদনি। আরে কাঁদো কেন? কাজল নষ্ট হয়ে যাবে তো। তুর্য আবার ধমক দিয়ে বলে। কান্না থামাতে বলছি। জিদনি চোখ মুছে ঠায় দাঁড়িয়ে থাকে। তুর্য এক মুঠ খাঁজ কাটা কালো চুড়ি নিয়ে জিদনির হাতে দিয়ে বলল, চুড়িগুলো পরো। জিদনি চুড়ি হাতে পড়তে পড়তে বারান্দায় চলে গেল। তুর্য জিদনির পিছনে পিছনে গেল। জিদনি চুলগুলো ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। রান্না করতে পারো? না। তাহলে রান্না করবে কে? জানি না। ফলমূল খেয়েই থাকতে হবে তাহলে। জিদনি কোনো কথা বলছে না। তুর্য বলে, তুমি তো বই পড়তে ভালোবাসো তাই না? জিদনি মাথা ঝেঁকে উত্তর দিল, হ্যাঁ। বোবা মানুষের মতো মাথা ঝাঁকাও কেন? মুখ কি হয়েছে? জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য চলে গেল। জিদনি মনে মনে তুর্যের গুষ্টি উদ্ধার করছে। জিদনি পা টিপে টিপে তুর্যের রুমের কাছে গেল। দরজার কাছ থেকে রুমের ভিতরে উকি দিল। মামি কি খুঁজছ? দিগন্তের কথায় চমকে উঠে জিদনি। থতমত খেয়ে বলল, না কিছু না। দিগন্ত হেসে বলল, মামাকে খুঁজছ তাই না? জিদনি মুচকি হেসে বলল, হ্যাঁ। মামা তো বাড়ির বাইরে গেছে। তুমি তোমার মামাকে ডেকে আনো যাও। দিগন্ত খুশি মনে দৌড়াতে দৌড়াতে চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে ঢুকল জিদনি। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজল, কোথায়ও ফোন পেল না। দরজার সামনে বারবার উকি দিয়ে দেখছে তুর্য আসছে কিনা। ফোন না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে জিদনি। চলবে।